সবার মধ্যে এনার্জি আছে? আমরা আজকে ভয়েস চেঞ্জ শিখবো। ভয়েস চেঞ্জ শিখবো মানে কি? ভয়েস চেঞ্জ তো আমরা এর আগে অনেক করেছি, তাই না? আমিও করিয়েছি, তোমাদের মধ্যে অনেকে ছিলে, অনেকে ছিল না। তো যারা ভয়েস চেঞ্জের কিচ্ছু জানে না তাদের জন্য এটা সুবর্ণ সুযোগ, আর যারা মোটামুটি জানে তাদের জন্য সুবর্ণ সুযোগ, কারণ তারা এবার ভালো মতো জেনে যাবে। আর যারা খুব ভালো জানে তাদের রিভাইজ হয়ে যাবে। সবার জন্য প্রয়োজন। বছরের প্রথম 3টে মাস আমরা কনসেপচুয়াল গ্রামারের সমস্ত জিনিসগুলো পরপর ভালো মতো জেনে নেব, তারপর আমরা প্র্যাকটিস সেট করব। শুধু একটা বছরে ইংলিশ কোন লেভেলে তোমাদের চলে যাবে ভাবতে পারবে না। তো তার জন্য প্রত্যেক দিন কচ্ছপের গতিতে আমাদেরকে চলতে হবে। মানে আমি একদিন পড়লাম, 1 মাস পরে পড়লাম, ওই করলে হবে না। প্রত্যেক দিন অল্প অল্প করে করতে হবে। গতিটা হবে কচ্ছপের, কনসিস্টেন্সির সাথে এগোতে হবে। ভয়েস চেঞ্জ ন্যারেশনের মতোই আমি দুটো ক্লাসে কমপ্লিট করব। ন্যারেশন চেঞ্জ দুটো ক্লাসে কমপ্লিট করেছি, ভয়েস চেঞ্জের দুটো ক্লাস লাগবে। আজকের ক্লাসে 50% হবে, পরের ক্লাসে বাকি 50% হবে। আজকের ক্লাসের 50% তোমাদের বেশিরভাগটাই পরিচিত হবে, পরের ক্লাসের 50%টা তোমাদের কাছে কিছু কিছু নতুন আসবে। আজকের ক্লাসেও নতুন অনেক কিছু পাবে। তো আগের বছর আমি যেভাবে করেছি এবছর আরো নিজেকে উন্নত করেছি, আরো অন্যরকম ভাবে জিনিসটা তোমাদের সামনে এনেছি। সামনের বছর আরো উন্নত ভাবে নিয়ে আসবো। এভাবেই আমি নিজেকে আপডেট করব, তোমরাও নিজেদেরকে আপডেট করবে। কিন্তু ভয়েস চেঞ্জ তো সেই একই জিনিস থাকবে, ওইটাকেই আর কি আরো কত সহজ ভাবে আনা যায় সেটারই চেষ্টা। দুটো ক্লাস মন দিয়ে করতে হবে। দুটো ক্লাস মানে কি, আমি কিন্তু এমন নয় যে শর্টকাটে ভয়েস চেঞ্জ শিখিয়ে দিয়ে চলে যাচ্ছি, তাহলে তো বলবো একটা ক্লাস 30টা মিনিট দাও, আমি করে দিচ্ছি। আমি দুটো ক্লাস নেব, এবং কোনো শর্টকাট নয়, ডিটেলসটা বোঝাবো। আমি ডিটেলসে দুটো ক্লাসে পুরো কমপ্লিট ভয়েস চেঞ্জ শেখাতে চলেছি। আমরা পুরো ক্লাসের পিডিএফ পেয়ে যাব, তাই তো, হোয়াটসঅ্যাপ গ্রুপে। সেখান থেকে আমরা ক্লাসটা টুকে নেব, আর পুরো ক্লাসের ভিডিওটা আপলোড করা হবে, সেটা থেকে আমরা পড়াটা রিভাইজ করে নেব। এবং আমরা এখন লাইভ ক্লাস করছি, তার মানে 3 রকম ভাবে আমাদের মধ্যে জিনিসটা কিন্তু আসছে। ভয়েস চেঞ্জ বিষয়টা অনেকেই জানে, যারা জানে তারা একটুখানি আমাকে জানাক, আমি খুশি হব। বলো অর্ক, কে বলতে পারবি একটু আইডিয়া ভয়েস চেঞ্জ কি জিনিস? আমরা ভয়েস চেঞ্জ মানে কি বুঝি, কি বুঝি? আমি দেখতে পাচ্ছি অনেকেই জানে ভয়েস চেঞ্জ অনেকটাই। বলো। কোন ব্যক্তি একটা কথা বলবে হুম, ছোট করে এবং আরেকজন সেটাকে একটু বড় বিশ্লেষণ করে তাই নাকি? ছোট কথাকে বড় বিশ্লেষণ করে, এটা কি বাক্য রচনা হচ্ছে নাকি? ভয়েসের পরিবর্তন। আমি মারলাম থাবড়া তোমাকে, তুমি থাবড়া খেলে আমার দ্বারা, ভয়েস চেঞ্জ হয়ে গেল। আমি মারলাম থাবড়া তোমাকে, তাহলে আমি ছিলাম কি? কর্তা, সাবজেক্ট। আমি নিজে কাজ করলাম তো, তাহলে আমি প্রথমে রয়েছি তো সেন্টেন্সের, আমি মারলাম থাবড়া তোমাকে। এবার যখন ভয়েস চেঞ্জ হলো তখন দেখো আমি আর প্রথমে নেই, আমি কোথায় চলে গেলাম? লাস্টে। আর থাবড়া যেটা সেটা প্রথমে চলে আসলো, থাবড়া, থাবড়া খাও তুমি আমার দ্বারা। তাই তো, বিষয়টা ঠিক এইরকম। তো ভয়েস মূলত দু প্রকার, তাই তো, ন্যারেশনের মতোই। ন্যারেশন কি ছিল? ডাইরেক্ট, ইনডাইরেক্ট। হ্যাঁ, এখানেও তাই। এটা হচ্ছে অ্যাক্টিভ, প্যাসিভ। তোমাকে পরীক্ষায় বলতে পারে প্যাসিভে করো অথবা অ্যাক্টিভে করো, তাই না? অ্যাক্টিভে দিলে প্যাসিভে করবো, প্যাসিভে দিলে অ্যাক্টিভে করবো। আমি ভাত খাই, এটা অ্যাক্টিভ। ভাত খাওয়া হয় আমার দ্বারা, এটা প্যাসিভ। বোঝা গেল? তাহলে যদি দেয় ভাত খাওয়া হয় আমার দ্বারা, আমি কি করব? আমি ভাত খাই। তখন তোমায় বলে দেবে তুমি অ্যাক্টিভে করো। তাই এরকম কোনো ব্যাপার নেই অ্যাক্টিভেই দেবে পরীক্ষায় প্রশ্নে, আমাকে প্যাসিভেই করতে হবে, যে কোনো ভাবে আমাদের দিতে পারে। আচ্ছা, অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস, চলো এবার দেখি কি জিনিস। আচ্ছা, অ্যাক্টিভ ভয়েস কাকে বলে সবার আগে আমরা জেনে নিই। যে সেন্টেন্সের সাবজেক্ট নিচে সক্রিয়ভাবে কাজ করছে, তাই তো, সেটাই অ্যাক্টিভ ভয়েস। হ্যাঁ, তাহলে সাবজেক্ট সক্রিয়ভাবে মানে আই প্লে ফুটবল, সাবজেক্ট হচ্ছে আই। আই প্লে ফুটবল, ফুটবলটা কে খেলছে? আমি। আই, আই একদম দেখো শুরুতে রয়েছে, এবং এ কিন্তু নিজে কাজ করছে, এটা তাহলে অ্যাক্টিভ ভয়েস। আর কি আছে? হি রাইটস আ লেটার, তাহলে সে লেখে একটি চিঠি, এটাও তাই, একই রকম জিনিস। সে চিঠি লেখে, ঠিক আছে, সে চিঠি লেখে, হি রাইটস লেটার, তাহলে সে চিঠি লেখে। এখানেও তাই, যে কাজ করছে সে শুরুতে আছে। আই ইট রাইস, যে কাজ করছে মানে যে ভাতটা খাচ্ছে সে প্রথমে রয়েছে। তাহলে সব ক্ষেত্রে আমরা দেখতে পেলাম যেখানে কর্তা নিজে কাজ করে এবং প্রথমে থাকে, ঠিক আছে, বা কর্তা সক্রিয়ভাবে যে কাজটা করছে। ফরমেশন আমরা যেটা পেলাম, সাবজেক্ট পেয়েছি, ভার্ব পেয়েছি, আর অবজেক্ট পেয়েছি, তাই না? প্রথমে সাবজেক্ট, আবার ভার্ব, তারপর অবজেক্ট, ব্যাস।
এটা জাস্ট আমি একটা ইন্ট্রো দিলাম অ্যাক্টিভ ভয়েস কাকে বলে। জানি এগুলো আমাদের জানা জিনিস, তাও একবার করাচ্ছি। আচ্ছা, প্যাসিভটা কি জিনিস দেখো, প্যাসিভ ভয়েস কাকে বলে? সাবজেক্ট নিজে সক্রিয়ভাবে কাজটি করে না, বরং অবজেক্টের কাজটি তার দ্বারা করা হয়। স্যার এগুলো আমরা মুখস্থ করব না, জাস্ট একবার পড়ে বুঝে রাখবো এবং খাতায় লিখে রাখবো। হ্যাঁ, জিনিসটা কি আমরা এক্সাম্পলের মধ্যে দিয়ে বুঝবো। দেখো, দ্য ওয়ার্ক ইজ ডান বাই মি। দেখো দ্য ওয়ার্ক এটা হচ্ছে কি প্রথমে রয়েছে, তাহলে এটাকে আমি সাবজেক্ট হিসেবে ধরতে পারি, কিন্তু এ তো নিজে কাজ করছে না। কাজ করছে? তাহলে ওয়ার্ক তো কোনো কাজ করছে না, ওয়ার্কটা কে করছে? মি, আমি করছি, আমি কাজ করছি, কিন্তু আমি সবার শেষে, তাহলে এটা হয়ে গেল প্যাসিভ। এখানে দেখো আর্টিকেলস আর রিটেন বাই মি, আর্টিকেল গুলো লেখা হয় আমার দ্বারা, তাহলে আর্টিকেল তো নিজে কোনো কাজ করছে না, আর্টিকেলটা কে লিখছে? মি, আমি রয়েছি লাস্টে, যে কাজ করছে কর্তা কিন্তু প্রথমে নেই, এটা হয়ে গেল প্যাসিভ। তাহলে স্ট্রাকচার হচ্ছে অবজেক্ট, বি ভার্ব, ভার্বের পাস্ট পার্টিসিপল, সাবজেক্ট। তাহলে এটা তো মেইনলি অবজেক্ট, সেন্টেন্সে এটা তো মেইনলি অবজেক্ট, কিন্তু প্রথমে এসে সাবজেক্টের মতো কাজ করছে। সাবজেক্টের মতো নয়, কিন্তু আমরা যেটা নরমালি প্রথমে দেখলে সাবজেক্ট মনে করি, সেই হিসাবে আমি বলতে পারি এটা সাবজেক্টের জায়গায় চলে এসেছে, কিন্তু আসলে এটা অবজেক্ট। আগের সেন্টেন্সে আমরা প্রথমে যেটা দেখেছি সেটা হচ্ছে আসলে সেটা হচ্ছে সাবজেক্ট, কারণ ওটাতে ও তো নিজে কাজ করছিল, আর এখানে প্রথমে যারা রয়েছে তারা নিজেরা কাজ করছে না। এবার আমাদের কিছু রুলস, কিছু স্ট্রাকচার সুন্দর করে বুঝতে হবে। দেখো, তো আমাদের পরীক্ষায় দিতে পারে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করো বা প্যাসিভ থেকে অ্যাক্টিভ করো। চলো আমরা দেখি পরপর দেখতে দেখতে যাই। দেখো 1 নম্বর আমি কি বলছি, অ্যাক্টিভ ভয়েসে অবজেক্টটি প্যাসিভ ভয়েসে সাবজেক্ট রূপে বসে, যেটা আমি দেখালাম। অ্যাক্টিভ ভয়েসে অবজেক্ট যে থাকে সে প্যাসিভ ভয়েসে সাবজেক্ট রূপে বসে, মানে প্রথমে চলে আসে। 1 নম্বরটা আমরা বুঝে গেছি তো। আচ্ছা, 2 নম্বর টেন্স ও সাবজেক্টের নাম্বার পার্সন অনুসারে টু বি ভার্ব বসে। বি ভার্ব গুলো আসে না, অ্যামিজার ভিতরি, শ্যাল উইল বি ভিতরি, ঠিক আছে? জাস্ট এগুলো অত আমাদের মুখস্থ করতে হবে না, জাস্ট একটু আমরা বুঝে রাখবো, এখন এগুলো কিচ্ছু মুখস্থ করার দরকার নেই। 3 নম্বর কি, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, যেটাকে এক কথায় বলে ভার্বের থার্ড ফর্ম। আমরা সেন্টেন্সে যে ভার্বটা পাবো তাকে 3 নম্বর ফর্ম বানাতে হবে, এবং তার আগে একটা হেল্পিং ভার্ব কিছু একটা আসবে, সেগুলো আমরা সেন্টেন্স করতে করতে বুঝবো। দেখো 4 নম্বর কি আছে, প্রেপোজিশন। ওই যে বলছিলাম বাই বসে, তাই না? তবে বাই ছাড়া বাকি এই প্রেপোজিশন গুলো কিন্তু বসে, তাই এটা কোনো মনে করলে হবে না বাই মানে আমরা বাই বসাবো সব জায়গায়। হ্যাঁ, বাই ম্যাক্সিমাম জায়গায় বসে, কিন্তু তার সাথে মানে বাই ছাড়াও কিন্তু কিছুর সাথে ফিক্সড প্রেপোজিশন হিসেবে টু বসে, অ্যাড বসে, উইথ বসে, ইন বসে, এগুলো বসে। এগুলো আমরা প্র্যাকটিস করতে করতে দেখবো। 5 নম্বর কি আছে, অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্টটি প্যাসিভ ভয়েসে অবজেক্ট রূপে কাজ করবে, যেটা আর কি বললাম। তো আমাদের স্ট্রাকচার কি আছে, সাবজেক্ট, মূল ভার্ব, অবজেক্ট, এক্সটেনশন। ঠিক আছে, এগুলো জাস্ট আমি রিডিং পড়তে পড়তে যাচ্ছি, কারণ আমি মনে করি না এগুলো সব মুখস্থ করতে হবে তাহলে ভয়েস চেঞ্জ কমপ্লিট হবে। জাস্ট রিড করব এবং জাস্ট একটু বোঝার চেষ্টা করব, তারপর তো পুরোটাই প্র্যাকটিস। তবে এটা মুখস্থ করতে হবে। আমি আগের গুলো বললাম মুখস্থ করতে হবে না, রিড করতে হবে, আর এটা শুধু রিড করলে হবে না, মুখস্থ করতে। আর এটা মুখস্থ করা এমন কোনো ব্যাপারই না, এটা মুখস্থ না থাকলে তুমি ভয়েস চেঞ্জ পারবে না। বুঝে গেল? আচ্ছা, তাহলে এখানে কি তোমাদের সাবজেক্টে যদি আই থাকে, তুমি যখন সেটাকে অবজেক্টের জায়গায় বসাবে তখন তো আই কে আই বসাতে পারবে না, তখন আইটা হয়ে যাবে মি, ইউটা হয়ে যাবে ইউ, সি হয়ে যাবে হার, হি হয়ে যাবে হিম, উই হয়ে যাবে আস, দে হয়ে যাবে ইট হয়ে যাবে নো চেঞ্জ বা ইট ইট। দেখো এখানে রিজু হয়ে যাবে, রিজুর মধ্যে দিয়ে পুরো ছেলে মেয়ে সবাইকে বোঝানো হয়েছে। যে কোনো নাম বা নাউন তার কোনো পরিবর্তন হবে না, সেটা যা থাকবে তাই হবে। বোঝা গেল? তারপর হু থাকলে হুম, হোয়াট থাকলে হুইচ থাকলে, ওয়েন থাকলে, হোয়ার থাকলে, হাউ থাকলে। স্যার কি মজা, এখানে তো কোনো পরিবর্তনই নেই। তাহলে এক কথায় কি বুঝলাম, WH যে ওয়ার্ড গুলো থাকবে সেগুলোর কোনো পরিবর্তন হবে না, যা আছে তাই হবে, এবং যে কোনো নাম থাকলে তার পরিবর্তন হবে না। তাহলে এই অংশটা কি মুখস্থ করে খেতে হবে? এটা জাস্ট বুঝে রিড করবো, তাহলে এই পার্টটা আমাদের মুখস্থ করতেই হলো না। তাহলে এখানে কি মুখস্থ করতে হবে, এখানে আমাদের আই থাকলে মি, স্যার মুখস্থ হয়ে গেছে। ইউ থাকলে ইউ হয়, এই স্যার মুখস্থ আমাদের। সি থাকলে হার, হি থাকলে হিম, উই থাকলে আস, দে থাকলে দেম, ইট থাকলে কোনো পরিবর্তন হবে না। দেখ এখানে কি লেখা আছে, আমরা স্যার অনেক কিছু লেখা আছে,
যে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট প্লাস টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম প্লাস বাই প্লাস কি মাথায় ঢুকছে না স্যার? জাস্ট লিখতে হলে লিখবো, নাহলে লিখবো না, রিড করে নেবো। আমরা এই জায়গাটা বুঝবো, এই জায়গায় যেটা আছে সেটাই এইখানে লেখা আছে। হ্যাঁ, এখানে এই জায়গাটা ভালো করে দেখো। আই রাইট আ বুক, এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসে রয়েছে। স্যার কি করে বুঝলাম? সাবজেক্ট নিজে প্রথমে আছে এবং সে নিজে কাজ করছে। আই রাইট আ বুক, আমি লিখছি একটা বই, তাহলে আমি তো বইটা লিখছি, তাহলে আমি প্রথমে আছি, এটা অ্যাক্টিভ ভয়েসে। সবার আগে চিন্তা হবে অ্যাক্টিভে আছে না প্যাসিভে আছে। আচ্ছা, এবার আমি পরিবর্তন করে দেখো পরিবর্তনে কি কি আসছে। পরিবর্তনে যেটা আসছে তোমাদের সবার আগে বুঝতে হবে সেন্টেন্সের সাবজেক্ট কোনটা আই আর অবজেক্ট কোনটা। এই বুককে আমি অবজেক্ট হিসেবে নেব, ঠিক আছে। আচ্ছা, আর রাইটটা কি ভার্ব। তাহলে এখানে একটা জিনিস পেলাম, এখানে একটা, দুটো, এখানে একটা, তিনটে, মোট তিনটে জিনিস পেয়েছি। এই তিনটে জিনিসের পরিবর্তনটাই হচ্ছে ভয়েস চেঞ্জ, তাই তো। প্রথমেই চলে যাবো অবজেক্টের কাছে, অবজেক্টকে টেনে কান টেনে তাকে প্রথমে নিয়ে চলে আসবো, অবজেক্ট প্রথমে চলে আসলো। আচ্ছা, তারপরে দেখো, তারপর এই যে ভার্বের এইটা রাইট, রাইটটা হয়ে গেল ইজ রিটেন। এই যে পরিবর্তনটা, এই পরিবর্তনটাই আমাদেরকে মুখস্থ করতে হবে। এটাই আমি তোমাদেরকে সামনে দেখাচ্ছি। যারা জানে তাদের তো জানে, যারা জানে না তাদেরকে আমি একদম ধীরে, আমি চাইছি বেসিক থেকে দারুণ ভাবে ছোট্ট ছোট্ট করে শুরু করবো। আমি মনে করছি তোরা কেউ কিচ্ছু ভয়েস চেঞ্জে জানিস না, সেরকম ভাবে আমি বোঝাচ্ছি। তারপরে আইটা লাস্টে গিয়ে কি হয়ে গেল, মি হয়ে গেল, যেটা আমরা আগের বক্সে পড়লাম, তাই না। আর তার আগে একটা বাই চলে আসলো, ব্যাস, এটা হয়ে গেল প্যাসিভ ভয়েস। এবার তোমাকে প্যাসিভে দিলে তোমাকে করতে হবে অ্যাক্টিভে, আর অ্যাক্টিভে দিলে তোমাকে করতে হবে প্যাসিভে। তাহলে পরিবর্তন কি করলাম, অবজেক্টকে প্রথমে নিয়ে আসলাম, সাবজেক্টকে লাস্টে লিখলাম, তার আগে বাই বসিয়ে দিলাম, আর ভার্বের জাস্ট একটু পরিবর্তন হলো, এটাই এখানে লেখা রয়েছে। এবার এই যে পরিবর্তনটা হলো না, যে ইজ রিটেন লেখা ছিল, ওই জায়গাটা একটু ভালো করে বুঝে নাও। দেখো, ভয়েস পরিবর্তনে অক্সিলারি ভার্ব ব্যবহারের নিয়ম, অক্সিলারি ভার্ব ব্যবহারের নিয়ম, এটাই আমাদেরকে জানতে হবে। দেখো এখানে কি লেখা আছে, ইনডিফিনাইট টেন্স। আচ্ছা, ইনডিফিনাইট টেন্স মানে কি? প্রেজেন্ট ইনডিফিনাইট, পাস্ট ইনডিফিনাইট, ফিউচার ইনডিফিনাইট। আমরা টেন্স তো জানি মোট 12টা, তিনটাকে ভাগ করলে। আর ইনডিফিনাইটকে সিম্পলও বলে, একদম সাধারণ যেটা, তাই না। আমি খাই, আমি খেয়েছি, আমি খাবো, হয়ে গেল তিনটে টেন্স। টেন্স কোনো ব্যাপার? টেন্স সবার ঠোঁটে থাকতে হবে। বারবার বলছি, টেন্স নিয়ে কোনো রকম হালকাভাবে টেন্সকে নিলে হবে না। আচ্ছা, তাহলে দেখো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে যদি তোমাকে ভয়েস চেঞ্জ করতে দেয়, আচ্ছা সবার ক্ষেত্রে একটা জিনিস পুরো কমন, কি? ভার্বের থার্ড ফর্ম, হেল্পিং ভার্বের পর ভার্বের থার্ড ফর্ম, সবার ক্ষেত্রে কমন। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে যদি থাকে তাহলে তোমার হয় এম, না হয় ইজ, না হয় আর, তারপরে ভার্বের থার্ড ফর্ম। যদি পাস্ট ইনডিফিনাইট টেন্সে থাকে তাহলে ওয়াজ ওয়্যার ভার্বের থার্ড ফর্ম। যদি ফিউচার ইনডিফিনাইট টেন্সে থাকে তাহলে শ্যাল বি, উইল বি ভার্বের থার্ড ফর্ম। মানে আমি কি বলতে চাইছি, প্রেজেন্ট ইনডিফিনাইট মানে কি? ভার্বের ফার্স্ট ফর্ম। তাহলে ভার্বের ফার্স্ট ফর্ম থাকলে কি করব আমরা? এই পুরোটার মধ্যে কোনো একটা হবে, তার সাথে ভার্বের থার্ড ফর্ম। পাস্ট ইনডিফিনাইট মানে কি? ভার্বের সেকেন্ড ফর্ম। এটা দেখলেই আমরা কি করব? ওয়াজ ওয়্যার ভার্বের থার্ড ফর্ম। ফিউচার ইনডিফিনাইট মানে কি? শ্যাল উইল ভার্বের ফার্স্ট ফর্ম, তাই তো। শ্যাল উইল প্লাস V1, তাই তো। এটা থাকলে আমরা কি করব? শ্যাল বি, উইল বি ভার্বের থার্ড ফর্ম। আচ্ছা, এবার হচ্ছে কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াসও তিনটে, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে এম, ইজ, আর, V1 আইএনজি। তাহলে এম বিং অথবা ইজ বিং অথবা আর বিং, তারপরে ভার্বের থার্ড ফর্ম। পাস্ট কন্টিনিউয়াস মানে ওয়াজ ওয়্যার V1 আইএনজি, তাহলে ওয়াজ বিং, ওয়্যার বিং ভার্বের থার্ড ফর্ম। আর ফিউচার কন্টিনিউয়াস মানে শ্যাল বি, উইল বি ভার্বের ফার্স্ট ফর্মের সাথে আইএনজি। পরিবর্তন কি করব? শ্যাল বি বিং, উইল বি বিং ভার্বের থার্ড ফর্ম। এবার এগুলো কোথায় কোনটা বসে এগুলো তো আমরা জানি, এগুলো কি আমায় বলতে হবে? এম বসে আয়ের সাথে, ইজ বসে সিঙ্গুলারের সাথে, আর বসে প্লুরালের সাথে, ওয়াজ বসে সিঙ্গুলারের সাথে, ওয়্যার বসে প্লুরালের সাথে, শ্যাল বসে আই আর উইল এর সাথে, বাদ বাকি সবার সাথে উইল বসে। বুঝতে পারছি সবাই? আচ্ছা, এবার পারফেক্ট টেন্স। স্যার পারফেক্ট, দেখো পারফেক্টে কি কি আসে? প্রেজেন্ট পারফেক্ট থাকলে, পাস্ট পারফেক্ট থাকলে, ফিউচার পারফেক্ট থাকলে আমরা কি করব? ঠিক আছে, মুখটা বন্ধ, আমি বলি তাহলে সবাই বুঝতে পারবে।
তাহলে প্রেজেন্ট পারফেক্ট মানে হচ্ছে হ্যাভ হ্যাজ ভিতরি। টেন্স পুরো আমার কিন্তু ঠোঁটে, তাই আমি কিন্তু ফটফট করে বলতে পারছি। পাস্ট পারফেক্ট মানে হ্যাড ভিতরি, আর ফিউচার পারফেক্ট মানে শ্যাল হ্যাভ উইল হ্যাভ ভিতরি। তাহলে পরিবর্তনটা কি হবে? প্রেজেন্ট পারফেক্ট থাকলে আমরা হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, লাস্টে তো ভিতরি হবেই। আর পাস্ট পারফেক্ট থাকলে হ্যাড বিন ভিতরি, আর ফিউচার পারফেক্ট থাকলে শ্যাল হ্যাভ বিন উইল হ্যাভ বিন ভিতরি। বোঝা গেল? আচ্ছা, এবার দেখো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে আমরা এবার প্যাসিভ করব। এতক্ষণ তো আমি জাস্ট পুরোটাকে এক জায়গায় করেছিলাম, এবার বিশ্লেষণ করে আরো মানে এটা আমাদের কাছে কিন্তু একটা রিভাইজ হয়ে যাবে। আমরা তো এর আগে জানি, স্যার তো রিভাইজ করাচ্ছে, এই রিভাইজের মধ্যে আবার রিভাইজ হবে। আমি যেগুলো এক জায়গায় করেছিলাম এবার ওটা আমি আবার খন্ড খন্ড করে আলাদা করে করেছি। দেখো তো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স যুক্ত অ্যাক্টিভকে প্যাসিভ করব। স্যার প্রেজেন্ট ইনডিফিনাইট একটা সেন্টেন্স দেখবো, মাথায় আবার খাটাতে হবে এটা কি প্রেজেন্ট ইনডিফিনাইট, পাস্ট ইনডিফিনাইট, মাথায় খাটাতেই হবে না। তুমি সেন্টেন্সের মধ্যে কি দেখবে, ভার্বের ফার্স্ট ফর্ম শুধু পড়ে আছে কিনা। এমন হতে পারে ভার্বের ফার্স্ট ফর্মের সাথে এস বাই এস থাকলো, আমরা জানি তো, এইগুলো দেখেই তো বুঝবো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। যদি এগুলো দেখে আমি বুঝতেই না পারি, কি না বুঝলে না বুঝলাম, আমি কি মুখস্থ করব? আমি মুখস্থ করব এম ইজ আর ভার্বের ছাত্র। আমি যে শেখার সময় ডিটেলসে শিখবো, করার সময় শুধু দেখবো সেন্টেন্সের মধ্যে প্রথমে দেখবো অ্যাক্টিভে আছে না প্যাসিভে আছে, এটুকু তো বুঝবো। অ্যাক্টিভ প্যাসিভ কি করে হয় একটু আগে বোঝালাম। তারপর কি করবো, ভার্বের ফার্স্ট ফর্ম অথবা ভার্বের ফার্স্ট ফর্মের সাথে এস বাই এস আছে কিনা, যদি থাকে আমরা কি করবো, একে পুরো সরিয়ে দেবো। সরিয়ে কি করবো, এম ইজ আর ভিতরি, মানে যে ভার্বের সাথে ফার্স্ট ফর্ম বা এস বাই এস যুক্ত ছিল ওই ভার্বের থেকেই এস বাই এস কে ছিনিয়ে সরিয়ে ভেঙে চুরে ফেলে দেবো, দিয়ে সেই ভার্বটাকে থার্ড ফর্ম বানিয়ে দেবো। এবং তার আগে আই থাকলে এম, সিঙ্গুলার থাকলে ইজ, প্লুরাল থাকলে আর, ব্যাস হয়ে গেল। তাই তো আমরা ভয়েস চেঞ্জ করার সময় জাস্ট এটা, যেমন সেন্টেন্সটা দেখলাম স্যার এখানে ডু আছে মানে ভার্বের ফার্স্ট ফর্ম, আমরা অবজেক্টকে প্রথমে নিয়ে আসবো, তাহলে দা ওয়ার্ক হচ্ছে অবজেক্ট, প্রথমে নিয়ে আসলাম, দা ওয়ার্ক হচ্ছে সিঙ্গুলার, তাই তার জন্য আমি ইজ বসালাম, ভার্বের ফার্স্ট ফর্মটা ভার্বের থার্ড ফর্ম বানিয়ে দিলাম, বাই আনলাম, আইটা লাস্টে গিয়ে মি হয়ে গেল, ভয়েস চেঞ্জ আমাদের কমপ্লিট। বুঝেছি? না বুঝলে পরের সেন্টেন্সে বোঝার চেষ্টা করো। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অ্যাক্টিভ থেকে প্যাসিভ আমরা কি করে করব? ওই যে টেন্স মনে পড়ছে না স্যার, না মনে পড়লে না মনে পড়লো, আমরা কি দেখবো, এম ইজ আর আছে কিনা আর ভার্বের ফার্স্ট ফর্মের সাথে আইএনজি আছে কিনা। হ্যাঁ স্যার দেখে ফেলেছি, এই যে এম ডুইং, তাহলে আমরা কি করব, এম ইজ আর বিং ভিতরি, তাই তো। তাহলে সবার আগে আমরা অবজেক্টটাকে কান টেনে প্রথমে নিয়ে আসবো, দা ওয়ার্ক চলে আসলো, সিঙ্গুলার তাই তার সাথে ইজ, তারপর কি করব, বিং, তারপর ভার্বের থার্ড ফর্ম, তারপর বাই, তারপর সাবজেক্টটা লাস্টে গিয়ে অবজেক্ট হয়ে গেল, আইটা মি হয়ে গেল, তাই তো। এখানেও তাই আমরা দেখতে পাচ্ছি ইজ প্রেইজিং, আমরা কি করলাম, ইজ বিং প্রেইজ। তাহলে স্যার ইজটা ইজ কেন থাকলো, কারণ এখানে সি ছিল সিঙ্গুলার, এখানে হি আছে এটাও তো সিঙ্গুলার, তাহলে সি থেকে স্যার হি কি করে হলো, সি থেকে হি হয়নি, এই লাস্টে হিমটা প্রথমে এসে হি হয়ে গেছে। ভার্বের এইটা আমাদের একদম পরিষ্কার মনে থাকবে স্যার, সাবজেক্ট অবজেক্ট কি মাথায় কম ঢোকে, ভার্বের আগে থাকলে সেটা সাবজেক্ট, ভার্বের পরে থাকলে সেটা অবজেক্ট। হ্যাঁ, ভার্বের আগে যদি আমাকে বসাতে হয় আমরা হি বসাবো, আর ভার্বের পরে যদি বসাতে হয় তাহলে আমরা ইন বসাবো, আগে যদি বসাতে হয় সি বসাবো, শেষে যদি বসাতে হয় হার বসাবো। বুঝা গেল? এইভাবে জিনিসগুলোকে একদম রিভাইজ করে নেবো। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, চলো প্রেজেন্ট পারফেক্ট মানে কি, হ্যাভ হ্যাজ ভিতরি। আমাদের টেন্স স্যার কিচ্ছু মনে হচ্ছে না, আমি শুধু সেন্টেন্সে দেখলাম স্যার হ্যাভ আছে আর ভার্বের থার্ড ফর্ম আছে, আমি কি করবো সেটা শুধু বলে দাও, আমি সেটাই বলে দাও। আমরা কি করব, জাস্ট মাঝখানে একটা বিন আনবো, আর কোনো ঝামেলাই নেই, ভার্বের থার্ড ফর্ম তো এখানেও থাকে ওখানেও আছে, জাস্ট বিন, দেখো শুধু বিন ঢুকে গেছে মাঝখানে, শুধু বিন ঢুকেছে, আর কি, আর বাদ বাকি যা আছে সব একদম সেম, আই লাস্ট থেকে মি হয়ে গেল, আর দা ওয়ার্ক প্রথমে এসে দা ওয়ার্কই থাকলো, আর বাদ বাকি যা আছে দেখো আয়ের সাথে সবসময় যেহেতু হ্যাভ হয় হ্যাভ বসলো, কিন্তু দা ওয়ার্ক যেহেতু সিঙ্গুলার তাহলে হ্যাভ তো বসবে না, তখন কি বসবে, হ্যাজ বসবে, এগুলো তো আমরা জানি, হ্যাভ বসে প্লুরালের সাথে, হ্যাজ বসে সিঙ্গুলারের সাথে, কিন্তু আই আর ইউ ব্যতিক্রম, আই আর ইউ হ্যাভকে নেয়, ব্যাস এইভাবে মনে রাখবো। ওই থার্ড পার্সন সিঙ্গুলার, থার্ড পার্সন প্লুরাল, আগে পার্সন দেখবো আগে থার্ড দেখবো, মাথা গুলি যাবে। আমি বলছি সিঙ্গুলার হলে হ্যাজ, প্লুরাল হলে হ্যাভ, আর আই আর ইউ এর সাথে ব্যতিক্রম ওরা হ্যাভকে নেয়, ব্যাস হয়ে গেল।
এখানে দেখো হ্যাজ ভিতরি আছে, তাই তো? কি করলাম? হ্যাজ বিন ভিতরি। হ্যাঁ, তাহলে স্যার এখানে হ্যাজটা হ্যাজ কি করে হলো? এই যে এই হিমটা প্রথমে চলে এসছে, প্রথমে এসে কি হয়ে গেল? হি। আর হি তো সিঙ্গুলার, তাই তার সাথে হ্যাজ। তাই বিন ভার্বের থার্ড ফর্ম বাই হার্ড, সিটা লাস্টে গিয়ে হার হয়ে গেল। তাহলে ওই চারটা নাম মুখস্থ করলে সি থেকে হার, হি থেকে হিম, আই থেকে মি পারবো? মানে আমি ভয়েস সেন্সার শিখেছি করেছি, কিন্তু আমি সব ভালো করে করিনি। তাহলে ভয়েস সেন্সই পারবে না পরীক্ষার সময়, তোমাকে সেই পাশের বান্ধবীটা দেখেই করতে হবে। আমি বলছি তুমি যদি ভয়েস সেন্স শেখো বা করো তাহলে পুরোটা ভালো করে করো। আর যদি তোমার মনে হয় আমার মধ্যে স্যার ধৈর্য নেই, আমি একটু একটু পড়ো, মা দেখছিল পড়বো, মা দেখছে না পড়বো না, তাহলে বলো তুমি না পড়ো, তাহলেই ভালো হবে। তোমাকে সেই বান্ধবীর খাতা থেকে লিখতেই হবে, বন্ধুর খাতা থেকে লিখতে হবে, তুমি তার দিকেই লেখো, বেকার ওইটুকু সময় নষ্ট করো না। আমি বলতে চাইছি কিছু ছেলে মেয়ে এরকম থাকে, বাবা মা দেখছে পড়বো, দেখছে না পড়বো না, স্যার বললো পড়বো, বলছে না পড়বো না। তারা কি করে বলতো? পুরোটা কমপ্লিট করে না, তারা আধ খাপচা কিছু একটা পড়ে। ওই আধ খাপচা কিছু একটা করতে গেলেও তো তার টাইম লাগে, টাইম লাগে না? সেটা তো তার 1 ঘন্টা নিয়ে নেয় কি 2 ঘন্টা নিয়ে নেয়। আমি বলছি ওই 1-2 ঘন্টা তুমি ফোনে গেম খেলো, বা ভালো ভালো ভিডিও দেখো, বা টিভি দেখো, বা ঘুরতে যাও, বা সিনেমা দেখো, বন্ধু বান্ধবের সাথে গল্প যা করো করো। তোমার ওই জীবনের ওই 1-2 ঘন্টারও গুরুত্ব রয়েছে, তুমি ওই 1-2 ঘন্টা বেকার এর পেছনে দিও না। কারণ তুমি আধ খাপচা করেছো, তো তোমাকে তো সেই তোমার বন্ধু বা বান্ধবীর খাতাটা দেখেই করতে হবে। যদি তাই আমায় করতে হয় তাহলে বেকার ওই আধ খাপচা জিনিসটাই পড়ে কেন বসে থাকবো? যদি আমাকে শিখতে হয় তাহলে আমি পুরোটা ভালো করে করবো, মুখস্থ করবো। কারোর একবারে হবে, তোমার 10 বারে হবে, তুমি 10 বারই করবে। আর যদি মনে হয় আমি আধ খাপচা করবো, তাহলে আমি বলবো তুমি করো না, তুই বান্ধবী বা বন্ধুর খাতাটা দেখেই করো। আমার কথাটা পরিষ্কার সবাই বুঝতে পারছে? যদি ভয়েস শিখতে হয় প্রথম থেকে সে একদম খেয়ে নেবো, যাতে আমার থেকে বন্ধুরা দেখে, অথবা আধ খাপচা করে আমি আমার ভ্যালুয়েবল টাইমটা নষ্ট করবো না, তাই না? ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামে এত কন্টেন্ট, সময় দিতে হবে সেখানে আমাদেরকে। তাহলে ওইখানে ওই সময়টা ইনভেস্ট করি, তাও তো আমাদের মনের শান্তি হলো, একটুখানি রিলস দেখে একটা এন্টারটেইন হচ্ছি। কিন্তু সারাদিন ফোন ঘাটার পর দিনের শেষে গুড ফিলিংস কারো আসে না। কোনোদিন যদি ফিল করতে হয় করো, তোমাকে একদিন ফোন হাতে দিয়ে দেবো, তুমি খাবার ফোন ঘাটবা সারাদিন, রাতে ঘুমানোর সময় ফোনটা যখন বন্ধ করবে তোমার মধ্যে গুড ফিলিংস হলো কিনা একটু ফিল করো, গুড ফিলিংস, যে একটা সন্তুষ্টি পাচ্ছি, কত কিছু দেখলাম আজ, এই ফিলিংসটা কারোর হবে না। দিনের শেষে একটা বিরক্তি ফিল হবে যে আমি আমার দিনটাকে আজ ধ্বংস করেছি, নষ্ট করেছি। আর তুমি সারাটা দিন একটু নিজের ভালো ভালো কিছু কাজ করে, যে মায়ের একটু কাজে হেল্প করেছি, একটু পড়াশোনা করেছি, একটু কাউকে হেল্প করেছি, ভালো ঠিকঠাক প্রাইভেট টিউশনে গিয়ে পড়া দিয়েছি, বন্ধু বান্ধবের সাথে গল্প করেছি, একটু খেলেছি, দিয়ে একটা গোটা দিন কমপ্লিট হয়েছে। দিনে ঘুমানোর সময় চোখটা বন্ধ করে ঠাকুরকে বললো দিনটা কি আমার ঠিক হয়েছে, একটা ভেতরে গুড ফিলিংস কাজ করবে, হ্যাঁ আজকের দিনটাকে প্রপার কাজে লাগিয়েছি। এই ফিলিংসটা সবাই বোঝে না, একটু ভালো করে ফিল করবা। আমি তো মাঝে মধ্যে আমি যে জ্ঞান দিচ্ছি না, মাঝে মধ্যে আমিও ভুলে যাই। হ্যাঁ, এমন হয়ে যায় যে এক মাস 1.5 মাস ঠিকঠাক পড়ানোর পর হঠাৎ করে মনে হয় একটু ফোনে ফেসবুক একটু ইনস্টল করি, তো ওই সরাতে থাকলে দেখা গেলো 15-20 মিনিট কেটে গেল। ওই 15-20 মিনিটের পরে আমার মধ্যে কোনো গুড ফিলিংস কাজ করে না, একটা ব্যাড ফিলিংস কাজ করে, আমি কি করলাম। আমরা এই সোশ্যাল মিডিয়া থেকে অনেক কিছু শিখি অবশ্যই, তবে সবার আগে নিজেকে জানতে হবে আমি কি চাই, সেইটা আমি সোশ্যাল মিডিয়ায় সার্চ করে দেখে শিখে নেব। আমার সমস্ত কিছু দেখার দরকার নেই। তো ওয়াও চপ বানাচ্ছে, বেসনটা কি সুন্দর ভেঙে, আমি কি বাড়িতে চপ বানাবো নাকি চপ বেচবো, আমার ওটা শেখার দরকার নেই। তো এবার আমার জন্য যেটা দরকার সেটা আমি দেখছি না। আমি বলতে চাইছি অনেক কিছু আছে, প্রচুর কিছু এই পৃথিবীতে আছে, তোমার যেটুকু তুমি সেটুকু ভালো করে শেখো বা দেখো, বাদ বাকি সবকিছু নিয়ে দেখতে হবে না। হ্যাঁ, মাঝে মধ্যে একটু মনে হচ্ছে এবার আর কিচ্ছু নেই, আজকে সারাদিন অনেক পরিশ্রম করেছি, এবার আমি যা খুশি সব দেখবো, তখন দেখো এটা একটা এন্টারটেন, কোনো সমস্যা নেই। কিন্তু আমরা আমাদের ভ্যালুয়েবল টাইমটা নষ্ট করে এমন সময় এমন এমন কাজগুলো করি, আমি ঠিক সেই জায়গাটাই বলছি, তোমার যেটা দরকার নেই সেটা তুমি তোমার ভ্যালুয়েবল টাইমে করো না। তোমার এমন একটা সময় কিছু নেই, ফাঁকা বোরিং লাগছে, তখন তুমি যা খুশি দেখো। নিজের জীবনের লক্ষ্য টার্গেটটার দিকে সবাইকে ফোকাস করতে হবে। ন্যারেশন করতে হবে, কোথায় চলে গেছি। আচ্ছা, পাস্ট ইনডিফিনাইট টেন্স দেখো, পাস্ট ইনডিফিনাইট টেন্স অ্যাক্টিভ থেকে প্যাসিভ কি করে করব স্যার, কি করে বুঝবো পাস্ট ইনডিফিনাইট? ভার্বের সেকেন্ড ফর্ম দেখলে আমরা ওয়াজ আর ভার্বের থার্ড ফর্ম গুলি করে দেবো। দেখো কি আছে, ডিড ভার্বের সেকেন্ড ফর্ম, তাহলে আমরা কি করলাম, ওয়াজ ডান করলাম। কেন স্যার? দা ওয়ার্ক লাস্টে ছিল, ওকে প্রথমে নিয়ে এসেছি, এই যেহেতু সিঙ্গুলার তাই ওয়াজ বসালাম, তারপর ভার্বের থার্ড ফর্ম বসাতে বলছে বসিয়ে দিলাম, তারপর বাই বসালাম, আইটা লাস্টে গিয়ে মি হয়ে গেল। প্রেইজড ভার্বের সেকেন্ড ফর্ম, ওয়াজ প্রেইজড, কি করে হলো আর বলবো না, বুঝেছি সবাই? আচ্ছা দেখো, পাস্ট কন্টিনিউয়াস টেন্স যুক্ত অ্যাক্টিভকে আমরা প্যাসিভে করব। ওয়াজ ওয়্যার ভি1 আইএনজি এটা থাকলেই তো বুঝতে পারো পাস্ট কন্টিনিউয়াস। কি করব, ওয়াজ ওয়্যার বিং ভার্বের
ফর্ম। দেখো ওয়াজ ডুইং, তাই তো, ওয়াজ তাহলে ওয়াজ বিং ডান, ওয়াজ বিং ডান। তাহলে দা ওয়ার্ক প্রথমে চলে আসলো, এই যেহেতু সিঙ্গুলার এই ওয়াজ, তারপর বিং, তারপর ভার্বের থার্ড ফর্ম বাই, তারপরে সাবজেক্ট, তারপর সাবজেক্টটা লাস্টে গিয়ে অবজেক্ট হয়ে গেছে, মানে আইটা মি হয়ে গেছে। ঠিক একই রকম ভাবে দেখো উইল বি প্রেইজিং, সরি এখানে একটা ভুল এক্সাম্পল চলে এসেছে, তো প্রথম এক্সাম্পলটাই তো এর জন্য, এটা কন্টিনিউয়াসে চলেছে, এটা তোমরা টুকবে না, ঠিক আছে, এটা মাথায় রেখে দাও। পাস্ট পারফেক্ট টেন্স যুক্ত অ্যাক্টিভকে আমরা প্যাসিভে করব। পাস্ট পারফেক্ট কি করে স্যার বুঝবো? হ্যাড ভার্বের থার্ড ফর্ম, তখন আমরা কি করব? হ্যাড বিন ভার্বের থার্ড ফর্ম। স্যার এখানে সেন্টেন্স পড়ে কি বাংলা মানে বুঝে আমাকে টেন্স চিনতে হবে? না, এসব চিনবই না, পুরো সেন্টেন্সটা আমাকে পড়তে হচ্ছে, পড়ে চিনতে হচ্ছে। স্যার বলেছিল পাস্ট পারফেক্ট মানে অতীতে দুটো কাজ হয়, তার মধ্যে একটা কাজ বেশি পুরনো, একটা কম পুরনো। দেখি তো এর মধ্যে তাই পাচ্ছি কিনা। হ্যাঁ, পাস্ট পারফেক্ট তার মানে হ্যাড ভিতরি পাবো, হ্যাড ভিতরি আছে। হ্যাঁ, এবার আমি করবো হ্যাড বিন ভিতরি। আবার দেখো পাশে আমার বান্ধবীটাও নেই, বন্ধুবিটা বলছে পরীক্ষা শেষ, ঘন্টা পড়ে গেছে, তো আমাদের সময় নেই। আমরা কি করব? আমাদের পরীক্ষা একটা সেন্টেন্স দেবে, বলবে প্যাসিভে করো অথবা অ্যাক্টিভে করো। আমি দেখবো কি আছে, দেখলাম হ্যাড আছে আর ভিতরি আছে। আমি জানি না হ্যাড আর ভিতরি কোন টেন্স, জানার দরকার নেই আমাদের। আমি দেখলাম হ্যাড আর ভিতরি আছে, আর আমি মুখস্থ করে ফেলেছি কি হ্যাড বিন ভার্বের থার্ড ফর্ম। বিন মুখস্থ করব, হ্যাড বিনও মুখস্থ করার দরকার নেই। হ্যাড ভিতরি ছিল, এখানেও তো হ্যাড ভিতরি, মাঝখানে জাস্ট বিন কোনোভাবে ঢুকে বললো, বিন বলছে আমি মাঝখানে বসবো, আমার তোকেও দরকার, আমার তোকেও দরকার, হ্যাঁ ও মাঝখানে বসে গেল, ব্যাস দিয়ে পরিবর্তন হয়ে গেল। বুঝে নাও কি করে পরিবর্তন হলো। বলতে হবে হ্যাড ভিতরি, হ্যাড বিন ভিতরি, এটা ডিটেলস এগুলো কিছু বলতে হবে? দেখে সব বুঝতে পারছি তো? একদম লাস্টের দিকে চলে এসেছি আমরা। ফিউচার ইনডিফিনাইট টেন্স অ্যাক্টিভ থেকে প্যাসিভ। স্যার ফিউচার ইনডিফিনাইট মানে শ্যাল উইল ভার্বের ফার্স্ট ফর্ম। কি করব? শ্যাল উইল বি ভার্বের থার্ড ফর্ম। তাহলে শ্যাল ভার্বের ফার্স্ট ফর্ম। স্যার এখানে চলে আসলো উইল বি ভার্বের থার্ড ফর্ম, তাই না? কি পরিবর্তন হলো? ছিল শ্যাল, হয়ে গেল উইল। কেন শ্যাল হয়েছে? এখানে সাবজেক্টে আই ছিল বলে। এখন তো আমরা সাবজেক্ট হিসেবে দা ওয়ার্ককে প্রথমে বসেছি, দা ওয়ার্ক হচ্ছে উইল। আমি কি বলছি? শ্যাল উইল কি বসে? আই আর উইল এর সাথে শ্যাল, বাদ বাকি সবার সাথে উইল। কোনো ঝামেলাই নেই এটা পড়া, ঝামেলা আছে? তাহলে স্যার সি এর সাথে উইল কেন হলো? তাই তো, তাই তো, ঠিক ঠিক ঠিক। কখনো কখনো স্যার আমি দেখতে পাই আয়ের সাথে উইল আছে, আমি দেখাবো, জোর দিয়ে বোঝালে। যখন জোর দেওয়া হয় তখন তখন যার সাথে শ্যাল বসবে তার সাথে উইল বসবে, যার সাথে উইল বসবে তার সাথে শ্যাল বসবে। যদি জোর দিয়ে বোঝায়